ভাইয়া লাস্ট 3 মাস যাবত হচ্ছে অসুস্থ তোমাদের ভাইয়া, কিন্তু 1 মাস যাবত ওর ট্রিটমেন্ট চলতেছে, যেটা হচ্ছে একটা মেডিকেল সাইডের যেই হচ্ছে ট্রিটমেন্ট, সেটা সাইকিয়াট্রিক দেখানো হয়েছে। আর যেটা হচ্ছে কালো জাদুর জন্য যে ট্রিটমেন্টটা, ওটা কিন্তু আমরা পরে শুরু করছি, আগে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাইছি না, তারপর হচ্ছে কালো জাদু। এটা তোমাদের আখি আপু থাকাকালীনই ও সবকিছুই জানে। তো ওর হচ্ছে সমস্যা যে মানুষের যে মানসিক সমস্যার এক একটা ধাপ থাকে, ওর হচ্ছে একদম লাস্ট পর্যায়ে। তো তখনই ডক্টর আমাদেরকে বলে দিছিল যাতে ও হাইপার হলে আমরা সবাই কুল থাকি, ওর মানসিকভাবে টেনশন না করে, বা হচ্ছে সবসময় ওর সাথে মানে একটা বাচ্চাকে যেভাবে ট্রিট করা হয়, আমি আসলে আগে কখনো এভাবে মানে মেন্টালি অসুস্থ বা প্রবলেম কোনো মানুষ আমি দেখি নাই আমার কাছ থেকে, বা থাকি নাই, বা হচ্ছে কোনো আত্মীয় স্বজনের মধ্যে আমি দেখি নাই, এই জন্য আমি এটা ইউজ টু না। তো এটা বুঝতে বুঝতে আমাদের টাইম লাগছে, তোমাদের ভাইয়া যে অসুস্থ সেটা বুঝতে বুঝতে আমাদের একটা সময় লাগছে। এটা পুরোপুরি এটা শিওর হয়েছে কিছুদিন আগে। তো এরপরে 1 মাস আগে যখন ডক্টর দেখানো হয়, ডক্টরের ট্রিটমেন্ট চলতে থাকে, ডক্টর যাইতে বলে প্রতিনিয়ত, তো যাওয়া হয়, আবার মাঝে মাঝে মিস হইতো, এই সব কিছু ঝামেলা মিলাইয়া। আর হুজুর তো হচ্ছে কালো জাদুর জন্য রুকায় করে, তোমাদের ভাইয়াকে হিজামা করছে, রুকায়া করছে, আবার মেবি হিজামা করা হবে, এখন শিওর না কবে। 2টা ট্রিটমেন্ট, অনেকেই কমেন্ট করে বলছো যে আপু 2টা ট্রিটমেন্টই করো। যখন আমরা কালো জাদুরটা বলছি তখন তোমরা কিন্তু বলছো যে আপু ডক্টরটা দেখাও। তো এরপরে কিন্তু আমাদের মাথায় আসে যে আসলেই ডক্টর দেখাই। আমি হচ্ছে আপুর সাথে করি, আলাপ করি, যেহেতু আপু হচ্ছে মানে আপু বলতে আমার ননাস, যে হচ্ছে মেডিকেল সাইডেই আসতে ভালো বুঝে। তো আপু ডক্টর দেখানোর পরে আপুকে রিপোর্টটা পাঠাই। তো ডক্টর তো আমাকে বলে দিছে, আপু আমাকে বলছে যে দেখো ওর কিন্তু লাস্ট স্টেজে, তো এটা বেশি খেয়াল রাখতে হবে। ওর প্রবলেমটা হচ্ছে কি ও খুব সুইসাইডাল অ্যাটাক নেয়, মানে সুইসাইড করতে চায়। দেখো ঈদের মধ্যে ও বাইক অ্যাক্সিডেন্ট করছিল, বাইক নিয়ে এভাবে বের হয়ে গেছিল মাথা গরম করে শুধু শুধু। তখন তো তোমাদের আখি আপু ছিল, ও জানে সেগুলা। তো ও শুধু শুধু মাথা গরম, মানে হাইপার হয়ে যায় প্রচুর। তখন ও কাউকে দেখতে পারে না। আমি তোমাদের সাথে আগে ভ্লগে বলছি যে ও প্রচুর রুড বিহেভিয়ার করে সবার সাথে, প্রচুর। সেটা আমি হই, আখি হোক, সেটা যেই হোক না কেন। হ্যাঁ, এটা নিয়েও কিন্তু আখির সাথে ওর লাস্ট অনেক ঝগড়া হয়েছে, যে ইস্যু করে, যেটা আখি চলে গেছে। বাট ভাই আমি প্রতিদিন ও যখন এভাবে রুড বিহেভ করে আমি যাইতে চাই যে কালকে সকালে উঠে আমি চলে যাব, কিন্তু যখন ও নর্মাল হয়, স্বাভাবিক হয়, কথা বলে, কান্না করে, তখন না চিন্তা করি অসুস্থ মানুষটাকে দেখে কিভাবে আমি চলে যাব, বা চলে গেলে কি সমাধান। মানুষটাকে তো সুস্থ করতে হবে, সে আমার হাজবেন্ড। এখন সে যখন ভালো ছিল, সে এত ভালো লাইফ দিছে আমাকে, এখন আমি তাকে ছেড়ে চলে যাব তার খারাপ সময়, এই কথাই চিন্তা করি। কালকে আমার রাগও এমন পর্যায়ে চলে গেছে, আমি একটু পরে কমেন্ট পড়ি, আমি একটু হচ্ছে আগে তোমাদেরকে বলে নেই বিস্তারিত। তো ও একটু সাউন্ডটা কমাও। তো এরপরে হচ্ছে যে আমি মনে করো যেটা বলতেছিলাম, তুমি অনেক বেশি ভালো। আচ্ছা দাঁড়াও, আমি কমেন্ট পরে পড়ি, আমি হচ্ছে আগে তোমাদের বইলা নেই, না হলে হচ্ছে আমি বলতে পারবো না। তো এরপরে তোমাদের ভাইয়া এর আগেও আমি জানি না কালকে লাইভটা কেউ দেখছো কিনা, কালকে তোমাদের ভাইয়া লাইভে গেছিল, এর আগে টিয়া পেজ থেকে 2 দিন লাইভে গেছে আখি থাকাকালীন। তখনও হচ্ছে ওর কাছ থেকে ফোন নিয়ে গেছি আমি, আখি, আমরা। ও লাইভে যেয়ে এভাবে মানে যখন হাইপার হয়ে যায় লাইভ করতে চাই, যে লাইভে যেয়ে বলবে এটা সেটা, আমি ভালো না, আখি ভালো না, বা ও ভালো না, এক এক সময় এক একটা কথা বলে। ওই দিন হচ্ছে ভোর মেবি 4টার দিকে লাইভে গেছিল, তোমরা কেউ দেখছো কিনা জানি না। পরে আমি ওটা হচ্ছে ডিলিট করে দিছি, আখি ফোন এনে আমার কাছে দিছিল, আমি ডিলিট করে দিছি। এরপরে কালকেও কিন্তু ও লাইভে গেছিল, তখন হচ্ছে আরিফ মামা ফোনটা ওর কাছ থেকে নিয়ে ডিলিট করে দিছে। ও এরকম করে। তারপরে লাইভটা কাটার পরে ও আরো হাইপার হয়ে যায়, যে ওর কাছ থেকে ফোন নেওয়া হয়েছে। হাইপার হওয়ার পরে আমি হচ্ছে না, ও নিজেই ওর বাসায় কল দেয়, ওর আব্বুকে কল দেয়। ও ভাইগনা আরিফ ওর একটা থাপ্পড় মারছে ফোন নেওয়ার জন্য, ঠিক আছে, যে তুই লাইভে যাইতেছস, তুই কি করতেছস। আমরা জানি ও সবাই অসুস্থ, কিন্তু দেখো কে কতক্ষণ রাগটা কন্ট্রোলে রাখতে পারে। 3 মাস ধরে এগুলো ফেস করতেছি। আসলে আমরা বাসার প্রত্যেকটা মানুষ, শুধু আমি বউ বলে, বা আখি যতদিন ছিল, আখি তো গেছে আর 1 মাসও হয় নাই, তো ওই অসুস্থ যে টার্মস গুলো তো আখিও দেখে গেছে, অনেক কিছু ফেস করছে। আখির সাথেও অনেক রুড হয়েছে, মামার সাথেও রুড হয়েছে, বাসার প্রত্যেকটা মেম্বারদের সাথেও রুড হয়েছে। তারপরও যখন মাথা ঠান্ডা হয়েছে, নিজেই আবার যখন আমরা এগুলো বলছি, তুমি এগুলো করছো, নিজেই বুঝতে পারছো, নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাতে গেছে। আমি যখন বলছি যে তোমার ডক্টরটা দেখানো উচিত, ও নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাতে গেছে। আমি আখি কিন্তু সাথে যাইও নাই, আমি আখি বাসায় ঘুমেছিলাম, ভোর 7টা 8টার দিকে ডক্টর দেখাতে গেছে আমি ওদেরকে সবাইকে নিয়ে। তো আচ্ছা আচ্ছা, না লক করে রাখতেছি না। মাইক আয়শা নামটা দেখে হাসতো, আমার ফ্যান তাও আবার। তো এরপরেও আরো হাইপার হয়ে যায়। পরে ও নিজেই হচ্ছে আমার শ্বশুরকে কল দেয় যে আব্বু বাসায় আসেন, রুডলি বলে অনেক।
তো আব্বু না এসে কি, আপু যেহেতু ওই বাসায় ছিল, আপু বাসায় আসে, বাসায় আসার পরে তো আপু বুঝতে পারে, সাইমন নিয়ে আসে, আস্তে আস্তে কিছু কিছু বলে পরে, কিন্তু আপু তো এটা জানে না যে ওর এরকম সিমটমস হলে ও বাসা থেকে বের হতে চায়। আমরা ওকে কখনো বের হতে দিই না। একবার বের হতে দিছিলাম, ওইবারই কিন্তু অ্যাক্সিডেন্ট করছিল, এছাড়া কখনো বের হতে দিই না। তখন কি করে ও ভাঙচুর করে বাসায়, যখন বের হতে না পারে আলমারির গ্লাস ভাঙে, ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙে, অনেকবার করছে। একবার হচ্ছে আমার আঙ্গুল এখান থেকে কেটে গেছিল ওর জন্য, ও যে ভাঙছিল ওই গ্লাসে ধরতে যায় আমার আঙ্গুল কেটে গেছিল। তোমাদের আখিয়াপুর পায়ে কাজ ঢুকছিল একবার, ছোট ছোট টুকরা। তো এরকম অনেক কিছু হচ্ছে করে ফেলে রাগের বসে। তো ডক্টর তখন আমাদের বলছে কি যে ওষুধটা কন্টিনিউ করেন, আর ধৈর্য ধরেন, আর কাউন্সিলিং করতে থাকেন। এটাই ডক্টরের কাছে গেলে ডক্টর এটাই বলে যে এই রোগটা যেমন আস্তে আস্তে হয়েছে, এটা যাবেও আস্তে আস্তে, এটা একসাথে কোনো সমাধান নেই। আমি জানি না তোমাদের মধ্যে কেউ এভাবে আসো কিনা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবা যে, বা কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাইছো কিনা, তাহলে অবশ্যই আমাকে জানাবা যে কারো এরকম হচ্ছে প্রবলেম হয়েছে কিনা, সাইকোলজি কোনো প্রবলেম হয়েছে কিনা। তো এরপর আমি তো এর আগে ফেস করি নাই, তাই এই সিমটমস গুলো দেখে আমি বুঝতেও পারি না। আমি যদি এর আগে কারোটা জানতাম তাহলে আমি বুঝতে পারতাম। তো প্রথম প্রথম আমার প্রচুর রাগ উঠে যেত, প্রচুর, যে এত সুন্দর সংসারটা আমাদের, এত সুন্দর। আখিও বারবার এটা বলতো যে আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই, তুমি যদি এমন করো, মানুষ তো ভাবে বারবার যে আমাদের 203-এর ঝামেলা হয়, এই জন্য তুমি এমন করো, কিন্তু দেখো আমাদের কখনোই ঝগড়া হয় না, আর তুমি এগুলো করতেছো। ও কেন করে ও নিজেও জানে না, কারণ ও তো অসুস্থ, তো ওইটা বুঝতে বুঝতে আমাদের সময় লাগে। তো কালকে এরপর কি করছে, ছোট আপু আসার পরে, ছোট আপু তো পুরো জানে না যে ও বাসার বাইরে যেতে চায়। আমি ওর ফোন নিয়ে রেখে দিছিলাম, ছোট আপু ওর ফোনটা ওর কাছে দেয়, বুঝতে পারেন ও ফোনের জন্য হাইপার হয়ে যাচ্ছিল, পুরো ফোন নেয়। এরপর কিভাবে যেন গাড়ির চাবি আমি সবসময় লুকিয়ে রাখি, গাড়ির চাবি সবসময় সাইমনের কাছে থাকে, ও নিয়ে হচ্ছে ওই আরিফদের বাসায় ঘুমায়, যাতে এরকম যদি হয় রাগারাগি ও যাতে বের হয়ে যেতে না পারে, বাইরে গেলেই তো একটা ইনসিডেন্ট ঘটে। এরপরে তোমাদের ভাইয়া কি করছে, চাবিটা যেন কিভাবে পাইছে, পেয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে, কারেন্ট ছিল না রাতে, সিঁড়ি দিয়ে নেমে গেছে। আমরা পিছনে পিছনে নামছি, কিন্তু এখন ওর সাথে তো আমরা নামতে পারতেছি না, আমি ছোট আপু, আমরা তো মেয়ে মানুষ, তারপর মুনতাহা, আমরা নামছি। তারপরে ও আমরা নামতে নামতে ও গাড়িতে বসে গেট পর্যন্ত চলে গেছে। গেট তখন তালা মারা, কারণ রাত 2টা কি 2:30 বাজে, শিওর আমার টাইম মনে নাই, কারণ আমি টাইম দেখি নাই। তো এরপরে আস্তে কথা বলতে বলো রুমে। তো এরপরে হচ্ছে আমরা নিচে নামছি, নামার পরে আমি দেখতেছি যে ও গাড়ি নিয়ে সরাসরি আমাদের দেখেও ভাবছে যে গেট, আমরা ওকে আটকাবো, গাড়ির হয়তো বা গ্লাস ভেঙে বা যেভাবে হোক, ও এটা দেখে ও গাড়ি গেট যে তালা মারা, গেট ভেঙে ও 12টার দিকে, আচ্ছা রাত 12টার দিকে, রাত যেহেতু ছিল জানে রাত 12টার দিকে। তো এরপরে হচ্ছে ও গেট ভেঙে বের হয়ে যায়। তো বের হয়ে যায়, এর মধ্যে আল্লাহ ভালোবাসে অনেক, এই জন্য ওই গেটের সামনে 2জন মানুষ ছিল, যারা বলে কি যে হচ্ছে আজকে তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি তাদের কাছে অনেক 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 ক্ষমা চাইছি, তারা খুবই ভালো মানুষ, ক্ষমা করে দিছে। তারা বুঝতে পারছে আমার হাজবেন্ড এখন অসুস্থ, তারা মানে প্রেসক্রিপশনটাও দেখতে চায় না, আমি দেখাইতে চাইছি, বলছে আপনার কথায় আমার ভালো লাগছে, আপনার কথায় আমি বুঝতে পারছি, আর তার গাড়ি চালানো দেখে বুঝতে পারছি সে স্বাভাবিক না। তো এরপরে কি হয়েছে, ওনারা যখন ওই লাইট দেখছে তখন মনে মনে নাকি ভাবছে যে কি পাগল হয়ে গেছে, গাড়ি কি গেট ভেঙে ঢুকে যাবে, এই কথা বলে ওনারা হচ্ছে সরে গেছে। সরে যাওয়ার সাথে সাথে তোমাদের ভাইয়া নিপুণ সিটির, যারা চিনো, নিপুণ সিটির সামনে কিন্তু দেয়াল, ওই দেয়ালের সাথে গাড়ি আগে ধাক্কা লাগছে, আমাদের গাড়ি দেখলে বুঝতে পারবা সামনে ওইটা আগে ধাক্কা লাগছে। তারপরে ব্যাকে দিয়ে ও বাম দিকে একদম সোজা স্ট্যান্ডের দিকে চলে গেছে। তো তখন কি হয়েছে, আমরা কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, আমার মাথায় এটাই নাই। আর সবচেয়ে বড় কথা, আমার ফোনে আমার আইডি লগ ইন করা নাই যে আমি কারোর সাথে কথা বলবো, আর আমার এই ফোনে কারো নাম্বার সেভ করা নেই। আমার সবকিছু আমার আইফোনে সেভ করা ছিল, আইফোনটা সেল করার পর থেকে এই ফোনে আমার কারো নাম্বার সেভ করা নেই, যার জন্য হচ্ছে আমি কাউকে খুঁজে পাই না। সবাইকে হচ্ছে এমন একটা বদ অভ্যাস, মেসেঞ্জারে অ্যাড থাকে, কিছু লাগলে মেসেঞ্জারে কল দেয়। তবে কালকে এটা বুঝছি প্রত্যেকের নাম্বার রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবসময় মেসেঞ্জার থাকে না। কারণ আমার আইডিতে প্রবলেম দেখে ছিল না, সামির আইডিতে ঢুকে আমি কাউকে আমার পরিচিত খুঁজে পাচ্ছি না, মাথায় কাজ করতেছে না। এর মধ্যে আরিফ হচ্ছে ভাইগনা আরিফ আমাদের পাশে পাশে ভাইকে কল দেয়, ভাই ইমিডিয়েট বাইক নিয়ে বের হয়, ততক্ষণ আমরা রিক্সা পাই। আমরা রিক্সা নিয়ে আমি, ছোট আপু, সামি, তারপর হচ্ছে মুনতাহা, রাজ, আমরা একটা রিক্সা নিয়ে যেতে থাকি, আর কন্টিনিউয়াসলি তোমাদের ভাইয়ের ফোনে আমি কল দিতে থাকি যে যাতে কল ধরে, যাতে কলটা ধরে। এরপরে হচ্ছে না রাজ ছিল না আমাদের সাথে, হচ্ছে আমি, তুমি আর ইরফান আমার দৌড়াতে দৌড়তে গেছে, ইরফান আর কি, রাজ আর ইরফান দৌড়াতে দৌড়তে গেছে। পরে আমাদের পাশ থেকে যে বাইক ক্রস করে আগে চলে গেছে পাশে পাশে ভাই, আমি সেটা জানি না। এরপর লাস্ট কলটা ধরে, তো যখন হ্যালো বলছে তখনই আমি ভয়েস টোনে বুঝে গেছি এটা তোমাদের ভাইয়া না, কারণ আমি 3 বছর ধরে ওর সাথে সংসার করে ওকে আমি কতটা ভালোবাসি সেটা আমি জানি, আর ও জানে, যার জন্য আমাকে এতটা ভালোবাসে। তো আমি হচ্ছে ওইটা ওই কি বলবো, আমি ওই ভয়েস টোনটা শুনে আমি বুঝে গেছি ওর কিছু একটা হয়েছে, কারণ অন্য মানুষ কেন ওর ফোন ধরবে, এটা তো অসম্ভব, কারণ গাড়ি তো একা। তো উনি ধরে বলতেছে যে আপনার কি হয়, আমি বলছি উনি আমার হাজবেন্ড। উনি কথা শেষ করার আগে বলছি উনি আমার হাজবেন্ড, উনি মানসিকভাবে অসুস্থ, প্লিজ ওনাকে আটকান। উনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, সিম ক্রিয়েট করে, ওনাকে আটকান, অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে না, অ্যাক্সিডেন্ট করছে অলরেডি। তখন বিশ্বাস করবা না, অতটুকু সময়ের মধ্যে আমি ফিল করছি যে আসলে প্রিয় মানুষের কোনো কিছু হইলে যদি দূরে থাকে, তুমি দেখতে না পারো, তোমার কেমন লাগে।
এটা আমি কালকে ফিল করছি যে আমার কেমন লাগতেছে। আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি, ছোট আপুকে বলতেছি, ছোট আপু তখন অনেক বেশি গালাগালি করতেছে তোমাদের ভাইয়াকে, যে কেন এমন করতেছে, কি হয়েছে, ওর ট্রিটমেন্ট করবো, আমার বাসায় যাইতে বলছে, আপুর বাসায় যাইতে বলছে, তোমাদের ভাইয়া যায় নাই, ট্রিটমেন্ট করাবো, তাহলে ও কেন আমার কথা শুনলো না, কেন গাড়ি থেকে বের হয়ে গেল। আমি বলছি আপু তুমি ওকে কন্ট্রোল করতে পারবা না, আমি তোমাকে আগেই বলছিলাম, দেখলা পারলা না তুমি ওকে রাখতে, কারণ ওকে তো আমি চিনি, 3 মাস ধরে আমি দেখতেছি যে ও অসুস্থ, আর ওর এই পর্যায়টা আস্তে আস্তে বাড়তেছে, ওর পর্যায়টা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আর ও শুধু সুইসাইড করতে চায়, ওর মুখে এই কথাই থাকে কিছু হইলে। একটু দেখো স্বামী স্ত্রীর তো ঝগড়া হবেই, কালকে টোটালি ঝগড়া কিছু না, যখন ঝগড়া হয়েছে, ওরা রাখি ঝগড়া হয়েছে, তখন ও বলছে আমি মরে গেলে বুঝবি, আখিরে বলতো আমার সাথে ঝগড়া হলো আমি মরে গেলে বুঝবি, মানে ওর মুখে এই কথাটাই থাকে, আমি মরলে বুঝবা, মানে ও মরে যাবে, এটা এটা ওর মুখে থাকে। তারপরে ও বের হওয়ার আগে তো অনেক গালাগালি করছে আমাকে, অনেক বাজে বাজে ভাষায়, তারপরও আমি সবসময় এটা বলে নিজেকে সান্ত্বনা দিই এখন অসুস্থ, ঠিক আছে, কারণ আমিও তো মানুষ, কতক্ষণ ঠান্ডা থাকা যায়, আমারও তো রাগ উঠে যায়, আমি এমনি বদমেজাজি একটা মানুষ, এটা তোমরা তো যারা লাইভ দেখো তারা অন্তত বুঝো, একটা ব্যাড ক্যামেরা দেখলে আমার কেমন মাথা গরম হয়ে যায়, আমি নিজেকে ঠান্ডা রাখতে পারি না, আমি এরকমই রাগি, এটা আমার কিছু করার নেই। তো যাই হোক, তারপরে যখন ওই কলটা আসে আমার কাছে, আমি ওই যখন বুঝতে পারি, আমি বলছি ও কি ঠিক আছে, পরে বলে গাড়ির গ্লাস ভেঙে আমরা তাকে বের করছি, আপনার তাড়াতাড়ি আসেন। আমি বলছি লোকেশন কোথায় আমাকে বলেন, আমি রিক্সায় আমি আসতেছি। উলাইলের হচ্ছে কোন জায়গায়, কি জানো ভাইয়া ওটার নাম, ব্যাংকটাউনের ব্রিজের আগে, ব্যাংকটাউনের ব্রিজের আগে, মানে ব্রিজে ওঠার সময় ঠিক ওই জায়গাটায় হচ্ছে আইল্যান্ডের সাথে বাড়ি খাই কিভাবে গাড়ির চাক্কা খুলে যায়, মানে গাড়ির চাক্কায় যে রিম থাকে সেই রিম ভেঙে যায়, রিম না রিম 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 একই কথা, রিম ভেঙে যায়, তা এই জন্য হচ্ছে গাড়ি আইল্যান্ডের সাথে বাড়ি লাগে, রিম না ভেঙে লাগলে, যদি না ভাঙতো তাহলে গাড়ি উল্টায় যেত, ঠিক আছে, আল্লাহ ওকে অনেক ভালোবাসে এই জন্য ওকে বাঁচায় রাখছে। তো এরপরে গাড়ির গ্লাস যখন বলছে গাড়ির গ্লাস ভেঙে ওকে বের করছে, আমি তো ভাবছি যে তাহলে ও নাই, ওর অনেক খারাপ অবস্থা, আমি রিক্সাওয়ালার হাতে পায়ে ধরতেছি, সে বলে এমন রিক্সায় আপনারা উঠছেন আমার রিক্সার চার্জ নেই। আমার এত কষ্ট লাগছে, আমি কলটা কেটে আমি সাথে সাথে সাইমনকে কল দিচ্ছি, আমি তো আর জানি না ওরা, আপনারা যে আমার পাশ থেকে গেছেন, আপনারা কি আমাদের রিক্সা দেখছেন, আমি কিন্তু আপনাদের দেখি নাই, কারণ আমার ফোনের মধ্যে চোখ, আমি তো বারবার ওকে ডায়াল করতেছি, হ্যাঁ আমি দেখি নাই, পরে আমি তাহলে একবারও ফোন দিতাম না যে ওরা তো যাচ্ছি। ওরা কি করছে, আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে, আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে, যেতে যেতে ভাইরা কি করছেন, পথে জিজ্ঞেস করতে করতে গেছেন, তাই না? আচ্ছা ভাই একটু আসুক, ভাই বলুক, কারণ পাশে পাশে ভাই ছিল, ভাই নারিফ ছিল, আর হচ্ছে সাইমন ছিল, এরা 3 জন হচ্ছে তখন বাইকে ছিল, ভাইয়ার বাইকে।